আমার এক বন্ধু তখন সবে নতুন বিয়ে করেছে। প্রথম 1.5-2 মাস 3 মাস একদম সুন্দর সংসার করছে, ঠিক আছে। আমাকে ঠিক মাস 3 বাদে একদিন ফোন করেছে। আমি তখন সকালবেলা একটা কাজ করছি, আমি গেলাম, গিয়ে আমার কাছে প্রথম যেটা সব থেকে নোটিস হলো, চেহারাটা শুকিয়ে না পুরো এরকম হয়ে গেছে। ও আমাকে যেটা বললো সেটা শুনে রীতিমতো আমার পিলে চমকে গেছে। আমার বউ না রোজ রাত্রিবেলা আমার সাথে এক্সট্রিম সেক্স করে। আচ্ছা, এইরকম মানে ডিজায়ার কোনো স্বাভাবিক মানুষের থাকে না। আমি বাড়িতে যখন ঢুকছি, আমার ঢোকার টাইমেই মনে হচ্ছে আমাকে কিছু একটা অবস্ট্রাক্ট করছে, ওখানে বাধা দিচ্ছে। এরকমভাবে বাবু হয়ে বসে আছে, কনস্ট্যান্ট না সামনে আর পেছনে এরকম পেন্ডুলামের মতো দুলছে। জাম্প করে না পুরো খাট থেকে নামলো। আমার বন্ধুটার কাছে গেল, স্ট্রেট এরকম গলাটা ধরলো, দেওয়ালে ঠেকালো, পুরো এরকম তুলে দিয়েছে। মাথায় হাত দিয়ে মায়ের মন্ত্র পাঠ করে, বীজ মন্ত্র পাঠ করতে তবে শান্ত হলো, সেন্সলেস হয়ে গেছে। একে এখন ছাড়ানো খুবই মুশকিল হবে, একে তারাপীঠ নিয়ে যেতে হবে। তারপরে সমস্ত রকম যজ্ঞ ক্রিয়া টিয়া কাজ টাজ করে মেয়েটা এখন যথারীতি সুস্থ রয়েছে। ছাড়ানোর পরে মেয়েটার স্বাভাবিক হতে কিন্তু অনেকদিন সময় লেগেছে। আমার লাইফের অন্যতম একটা ক্রিটিক্যাল কেস। বিভিন্ন স্বাদের বিভিন্ন বিষয়ের উপর পডকাস্ট দেখতে এবং শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো স্পিরিচুয়াল টক্সের নতুন একটা এপিসোড। প্রত্যেকটা এপিসোডের মতন আজকের এপিসোডটাও হতে চলেছে একটা দারুণ এপিসোড। এবং আজকের এপিসোডে তোমরা প্রথমেই শুনবে একটা হাড় হিম করা ভৌতিক ঘটনা। কিভাবে একটা প্রেত আত্মা একটা নারীকে তার বশে এনে যৌন ক্ষুধার জন্য, যৌন লালসার জন্য তাকে বশ করে তার জীবন কেড়ে নিতে চেয়েছে, এবং তার স্বামীর ওপরে পড়েছে তার এফেক্ট, এবং তারপরে তার থেকে পরিত্রাণের কি উপায় হলো সেটা শোনাবে আজকের গেস্ট। আমাদের আজকের গেস্ট হচ্ছে অ্যাস্ট্রোলজার অয়ন ব্যানার্জি। এবং যারা ভিডিওটা দেখছেন তারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্পের দরকার হয় বা কোনো গাইডেন্সের দরকার হয়, সরাসরি ফোন করুন 6289858577 এই নাম্বারে। ফোনটি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ধরবে না বন্ধুরা, ফোনটা আমি নিজে আপনাদের সঙ্গে 1:1 কথাবার্তা বলবো, এবং আপনাদের যাবতীয় দরকার কোনো স্পিরিচুয়াল হেল্প নিয়ে আমি আপনাদেরকে পরামর্শ দিতে রাজি রয়েছি যদি আপনি চান। এবং আজকের গেস্টকে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তাকে ফোন করতে পারেন। যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যারা পুরনো বন্ধু আমার তারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো, এবং তোমাদের জন্যই আমাদের এই চ্যানেলটা এত দূরের রাস্তা অতিক্রম করে এসেছে এবং আগামী দিনে অনেকটা পথ হেঁটে যাবে বন্ধু। আশা করবো আজকের এপিসোডটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে কথা বলার, তোমাদেরকে উত্তর করার। এবং দেখতে থাকো আজকের পুরো এপিসোড স্পিরিচুয়াল টক্সের নতুন একটা এপিসোড, যেখানে তোমার মনের মধ্যে তোমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে যাবে। তাহলে আমি ইভান রশিদ তোমাদের সঙ্গে শুরু করছি স্পিরিচুয়াল টক্সের একটা নতুন এপিসোড, সরাসরি আনকাট। তারপর আনন্দা, কেমন আছো বলো? চলছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, শরীর মোটামুটি রয়েছে। আগের এপিসোডটা হলো, আগের এপিসোড মানুষজন বেশ পছন্দ করেছে, এবং আমার কাছে অনেক ফিডব্যাক এসেছে যে অনেক সত্যি কথা এবং অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা তুমি বলেছো। কিন্তু আজকে একদম সরাসরি পডকাস্টে ঢুকবো। যতদূর আমি জানি যে আজকে তো একটা ঘটনা বলে শোনাবে প্রথমে, এবং ঘটনাটা বেশ ক্রিপি হতে চলেছে এবং বেশ ভয়ঙ্কর হতে চলেছে, যাতে মানুষ শুনে ঘটনাটা বেশ ভয় পাবে আমি যতদূর জানি। তাহলে আজকের ঘটনা শুরু করা যাক ডাইরেক্ট। বলো কিরকম কি আজকে শুনবো তোমার থেকে। আজকে তোকে যেটা বলবো এটা তো 2026, এটা আমি তোকে 2023-এর একটা ঘটনা বলছি, এবং খুব ক্রিটিক্যাল ঘটনা, মানে আমার লাইফের অন্যতম একটা ক্রিটিক্যাল কেস। আমার এক বন্ধু তখন সবে নতুন বিয়ে করেছে, যথারীতি রেজিস্ট্রি হয়েছে, তো নিয়ম অনুযায়ী বাড়িতে থাকছে একসঙ্গে। তো আমি রেজিস্ট্রি ম্যারেজ করেছিল তখন, রেজিস্ট্রি ম্যারেজ করেছিল। আমি যাই হোক, ঘটনার এই সমস্ত ক্ষেত্রে আমি নাম বলছি না, নামটা বলা একদমই উচিত না। তো প্রথম 1.5-2 মাস 3 মাস একদম সুন্দর সংসার করছে, ঠিক আছে, ফোনে যোগাযোগ রয়েছে, কিরে কেমন আছিস, ভালো আছি। তো এবার হঠাৎ করে আমাকে ঠিক মাস 3 বাদে একদিন ফোন করেছে। আমি তখন সকালবেলা একটা কাজ করছি, বলছে কোথায় আছিস? আলাম বাড়িতেই রয়েছি। বলছে তুই এক্ষুনি একবার আমার সাথে এসে দেখা কর। আমি গেলাম, গিয়ে আমার কাছে প্রথম যেটা সব থেকে নোটিস হলো, ওর চেহারা যেরকম ছিল, মানে আমাদের মধ্যে হেলদি চেহারা, বন্ধুটার
হ্যাঁ, ওর চেহারাটা শুকিয়ে না পুরো এরকম হয়ে গেছে। তা আমি তো ওর চেহারা দেখে প্রথমে আঁতকে উঠেছি, বললাম এ কি অবস্থা, কি করে, মানে সব ঠিকঠাক রয়েছে তো? বলছে হ্যাঁ ভাই সব ঠিকঠাক রয়েছে, কিন্তু ঝামেলা অন্যদিকে হচ্ছে। তাহলে অন্যদিকে ঝামেলা হচ্ছে বলতে কীরকম ঝামেলা হচ্ছে? এবার আমি জেনারেলি ভেবেছি যে প্রথমে নতুন বিয়ে করেছে, যা হয় হয়তো প্রথমে আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধা হচ্ছে, বা ওদের মধ্যে নিজস্ব কোনো, যেরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, যেটা এখন কমন হয়ে দাঁড়িয়েছে। তো দেখলাম না, ব্যাপারটা ওটা না। ও আমাকে যেটা বলল সেটা শুনে রীতিমতো আমার পিলে চমকে গেছে। বলছে ভাই আমার বউ না রোজ রাত্রিবেলা আমার সাথে এক্সট্রিম সেক্স করে। আচ্ছা। আমি তখন বলছি যে এক্সট্রিম করে মানে? বলছে ভাই যাচ্ছে তাই অবস্থা, মানে এই রকম মানে ডিজায়ার কোনো স্বাভাবিক মানুষের থাকে না। তো ঘটনাটা পুরোটা আমাকে খুলে বললো। তো যাই হোক, আমি এখানে কিছুটা স্কিপ করছি কারণ মেয়েটারও তো একটা আত্মসম্মান আছে। আমি বললাম যে এটা তো মারাত্মক ব্যাপার, আর সত্যি ওরকম মানুষের কখনো, মানে একটা সাধারণ মানুষের কখনো ওরকম হতে পারে না। তো আমি সমস্তটা শুনে ওর থেকে, ও যেটা আমাকে বললো, মেন জিনিসগুলো এখানে বলি। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার টাইমে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যেত, অনেক কিছু বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেত। আবার সকালবেলা যখন চলছে নর্মাল চলছে, এটাও বহুদিন ধরে নোটিস করে। প্লাস ঘুমের মধ্যে উঠে বসে পড়তো, এই সমস্ত ব্যাপার। এবার আমি ঘুমের মধ্যে উঠে বসে পড়তো এটা। এবার আমি তো প্রথমে এই সমস্ত ভূত প্রেত এই সমস্ত দিকে যাইনি। আমি ওকে বললাম তুই ডাক্তার দেখিয়েছিলি ভাই? ও বললো হ্যাঁ ভাই ডাক্তার দেখিয়েছিলাম, হেলথ চেক আপও সমস্ত করিয়েছি, সব কিছুই নর্মাল। তো আমার এইটা শুনে প্রথম খটকাটা লাগে। আমি তখন ওকে বললাম আমি তোর বাড়ি যাবো একদিন, যে করে হোক ব্যবস্থা কর। তো ছেলেটিও চাকরি করে, মেয়েটিও চাকরি করে। মেয়েটি একটি যথারীতি খুব নামি বেসরকারি স্কুলের টিচার। আমি বললাম যে একদিন এমন দিনে যাব যেদিনকে স্কুল থাকে না। তো জেনারেলি রবিবার ছিল। আমি গেছি, আমার সাথে আরেকজন তান্ত্রিক বন্ধু, সেও অ্যাস্ট্রোলজার, আমি যাই হোক তার নামটা বলছি না আমি এখানে, সেও গেছে আমার সাথে। এবারে গিয়ে প্রথমে বাড়িতে যে কারুর যখন ঢুকবি না তখনই বোঝা যায় সেটা কিরকম একটা অ্যাটমসফিয়ার, ভাইবস তো থাকে অবশ্যই। হ্যাঁ, আমি বাড়িতে যখন ঢুকছি আমার ঢোকার টাইমেই মনে হচ্ছে আমাকে কিছু একটা অবস্ট্রাক্ট করছে, ওখানে বাধা দিচ্ছে। মানে কীরকম একটা বিধিকিচ্ছিরি অ্যাটমসফিয়ার, মানে সে দম বন্ধ হয়ে আসছে এরকম। মানে ওর বাড়িতে আমি আগে তো বহুবার গেছি বিয়ের আগে, কিন্তু এই রকম জিনিসপত্র আমি কোনোদিন খেয়াল করিনি। আর ওর বাড়ির সব থেকে বড় জিনিস হচ্ছে বাস্তুও সব ঠিকঠাক, এমন নয় যে বাস্তু গণ্ডগোল রয়েছে, কারণ ওর বাড়ির বাস্তু কিছুটা আমি করে দিয়েছিলাম। এবারে আমি গেলাম যখন, এই ফিলটা আমি করতে পারলাম। এবার আমার সাথে যে আমার বন্ধু ছিল সে আমাকে বললে ভাই ঝামেলা আছে। তো ওর ঘরে যাবার আগে তো যথারীতি কিছু রিচুয়ালস থাকে গা বন্ধন করার, সেই ডিটেলসগুলো আমি বলছি না, সেগুলো অত্যন্ত খুব গুপ্ত জিনিস, বলা উচিত নয়। গা বন্ধন টন্ধন করে গিয়ে ওপরে দোতলায় গেলাম, ওদের যে লিভিং রুমটা সেখানে বসেছি আমরা তিনজনে। এবারে ওর ওয়াইফকে দেখেই না আমার কীরকম একটা লাগে, মানে ব্যাপারটা স্বাভাবিক না, মানে মুখ চোখ কীরকম একটা যেন, অথচ বিহেভিয়ার খুব ভালো, সুন্দর ব্যবহার, মানে ব্যবহারে তুই কিছু ধরতে পারবি না, কিন্তু মুখ চোখের স্ট্রাকচারটা কীরকম একটু আলাদা। আলাদা মানে কীরকম? আলাদা মানে কীরকম, মানে ঠিক মেন্টাল পেশেন্টও না বলা যাবে না। মেন্টাল পেশেন্টদের দেখবি একরকমের মুখ চোখের স্ট্রাকচার হয়, ব্যাপারটা সেরকমও ঠিক নয়। ব্যাপারটা মানে কীরকম, মানে একটা ঘোরের মধ্যে ধরে রয়েছে এই সমস্ত একটা ব্যাপার। মানে বুঝতে পেরেছিলাম যে ব্যাপারটা উল্টো পাল্টা রয়েছে এখানে। তা আমার সাথে যে আমার বন্ধুটা ছিল সে যথারীতি আমার ওই বন্ধুটিকে বললো যে তুই একটা কাজ কর ভাই, তুই একটা কাঁসার গ্লাসে, বাড়িতে তো কাঁসার গ্লাস আমাদের সবারই থাকে, কাঁসার গ্লাসে 1 গ্লাস জল নিয়ে আয়, জলের মধ্যে একটা 1 টাকার কয়েন ফেলে টেবিলের উপরে রাখ। তাকে সেটা আলাদা করে ডেকে নিয়ে বললো। আর আমার নিজে চোখে দেখা, আমি তোকে বলছি, এবং আমাদেরকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রইল যে এখানে যাই হয়ে যাক
তিনজনের পজিশনে যে খাটে বসে আছি, তিনজন কোনো রকমে যেন তিনজনের পজিশন না ছাড়ে। মানে আমরা তিনজন, আমি, আমার সাথে আমার ওই বন্ধুটি, তান্ত্রিক বন্ধুটি, আর আমার যে বন্ধুর যে কেস, সে। বিছানায় বসার পজিশনটা কিরকম ছিল তোকে একটু বলে দিই। এই সাইডে দুজন, এই দিকে ওর ওয়াইফ, উল্টো দিকে আমার বন্ধুটা। ভালো কথা। বসে প্রথমে নর্মাল কনভারসেশন চলছে, যেরকম নর্মাল কনভারসেশন হয়, আমি সেগুলোই আর যাচ্ছি না, আমি মেন এবারে ঘটনার দিকে যাচ্ছি। আস্তে আস্তে হঠাৎ করে দেখি এবার আমার যে তান্ত্রিক বন্ধুটা, সে বিড় করে মুখে একটি মন্ত্র পড়ছে। যাই হোক, আমি সেটা আর বলছি না, বলা উচিত নয় এগুলো। আস্তে আস্তে মেয়েটার বিহেভিয়ারে চেঞ্জ, মানে আমাদের সাথে নর্মালি কথা বলছিল, নর্মালি যেরকম গল্প করে সেরকম করছিল, হঠাৎ করে দেখি মাথাটা এরকম নিচু হয়ে গেল, মাথাটা নিচু, চুলগুলো এরকম সামনের দিকে পড়লো। এবার আমার ওই যে বন্ধুটি, তান্ত্রিক বন্ধুটি, সে কিন্তু ইশারা করে আমাদের তিনজনকে বলে দিল যে যা হবার এবারে হবে, সাবধান। এরকম ভাবে বাবু হয়ে বসে আছে, কনস্ট্যান্ট না, সামনে আর পেছনে এরকম পেন্ডুলামের মতো দুলছে। আমার তো ওই দেখে ভাই বাতি গুম হয়ে গেছে, যে কারুরই হবে। এবারে ওদের দুজনের কনভারসেশন, আমার ওই বন্ধুটি আর মানে আমার ওই তান্ত্রিক বন্ধুটি আর আমার ওই বন্ধুর ওয়াইফ। এইবারে মেন যে কীর্তিটা জানা যাচ্ছে কিরকম, ওকে জিজ্ঞেস করছে তুই কতদিন ধরে রয়েছিস এর সাথে? বলছে আমি তো এর সাথে রয়েছি সেই একদম প্রায় আজ থেকে 10-12 বছর আগে থেকে রয়েছি। 10-12 বছর আগে থেকে শুনে তো একটু কিরকম, মানে গলার ভয়েসটাও না রীতিমতো কিরকম, এটা মানে কি বলবো, মানে ওর একটা যান্ত্রিকও ঠিক না, মানে ওর গলার ভয়েসই নয় ওটা, একটা অদ্ভুত ক্রিপি টাইপের সাউন্ড একটা, বুঝতে পারছিস আমি? হ্যাঁ, ওই রকম টাইপের একটা সাউন্ড। বলছে আমি তো প্রায় 10-12 বছর ধরে একে ধরে রয়েছি, আমি তো ছাড়বো না। তখন এবারে আমার ওই বন্ধুটি, এবার তাদের মধ্যে কনভারসেশন, বলছে তোকে তো ছাড়তেই হবে, তোকে যেতেই হবে। বলছে না, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়বই না, আমি ওই ছেলেটাকে মারবো, আমি ওকে বিয়েই করতে দেবো না। তুই ভাব 3 মাস হয়েছে, রেজিস্ট্রি হয়ে গেছে, তার মুখ থেকে এইরকম কথা, আমি ওকে বিয়েই করতে দেবো না, মেয়েটা একমাত্র আমার, আমি ওই ছেলেটাকে মারবো, আমি টার্গেটে রয়েছি, রাত্রিবেলা সুযোগ পাচ্ছি না। মানে মেয়েটার সাথে আমার ওই বন্ধুটা যে মানে হাজব্যান্ড ওয়াইফ যে ইন্টিমেট হচ্ছে, সেই ইন্টিমেসির মাধ্যমে ভেতরে স্পিরিটটা মেয়েটার সাথে ইন্টিমেসি হচ্ছে। তুই বুঝতে পারছিস কতটা ডেঞ্জার কেস? মানে প্রেত সেক্স অ্যাডিকশনে আসক্ত পুরো, মানে সে পুরোপুরি সেই রকম, মানে ওইটার জন্যই ওকে ধরে রয়েছে। এবারে তো তাদের মধ্যে তুমুল, বলছে তুই এখান থেকে চলে যা। আমার এই বন্ধুটিকে বলছে, যে তান্ত্রিক, বলছে তুই এখান থেকে চলে যা, এখানে কিছু এসব করতে আসিস না, মেরে ফেলে দেবো। এবারে কেসটা শোন কিরকম হয়েছে। আমার এই বন্ধুটা এতটা ভীতু আর এতটা বেশি আত্মসম্মান বোধ তখন জেগে গেছে, ওই মাথা মোটার বুদ্ধি নেই, ওকে বলা হয়েছে তুই ওখানে বস, উঠবি না। ও তখন মানে কি বলবো, বার খেয়ে ক্ষুদিরামের মতো খাট থেকে নেবে, হ্যাঁ তুমি কেন এরকম বলছো, তুমি জানো আমার বন্ধু হয়, তুমি এরকম অপমান কর। ভাই চোখের সামনে আমি খালি দেখলাম এরকম, মানে জাম্প করে না পুরো খাট থেকে নামলো, আমার বন্ধুটার কাছে গেল, স্ট্রেট এরকম গলাটা ধরলো, দেওয়ালে ঠেকালো, পুরো এরকম তুলে দিয়েছে, স্ট্রেট এরকম তুলে দিয়েছে একদম ভাই, পুরো এরকম গলাটা ধরে পুরো দেওয়ালের সাথে তুলে দিয়েছে। এবার নিজের মাথা মোটানোর জন্য ওই জিনিস হয়েছে। আমার সাথে আমার যে বন্ধুটি ছিল, সঙ্গে সঙ্গে নেবে ওর মাথায় হাত দিয়ে মায়ের মন্ত্র পাঠ করে, বীজ মন্ত্র পাঠ করতে, তবে শান্ত হলো, মাটির মধ্যে পড়ে গেল। ও হাত পা ছেড়ে দিয়েছে, ততক্ষণ ও গলা ফলা ধরে একদম সে কাস্তে কাস্তে মেঝেতে বসে পড়েছে। এবার ও তখন সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে ওকে ধরাধরি করে আমার ওই বন্ধুটা, এবার আমরা সবাই মিলে, তখন তো একটা মনুষ্যত্ব বোধ রে ভাই, ওরকম পড়ে গেছে, আমরা সবাই ধরাধরি করে এরকম খাটের মধ্যে বসিয়েছি। এবার মুখে চোখে জল দিয়েছি, জ্ঞান যখন এসছে, কেউ বলবেই না ওর মধ্যে এরকম পজিশন হয়েছিল,
ও বলছে আমার কি হয়েছিল, আমি তো গল্প করতে করতে হঠাৎ কীরকম মাঝখানের ওই যে ইনসিডেন্টগুলো ঘটেছে, মাঝখানের ওইটুকু যে মেমোরি পুরোপুরি ব্ল্যাঙ্ক, মাঝখানের মেমোরি পুরোপুরি ব্ল্যাঙ্ক। আমার ওই বন্ধুটা বুঝতে পারে যে কেস খুব সুবিধের নয়, কেস গন্ডগোলের। ওকে কিচ্ছু আমার ওই বন্ধুর ওয়াইফকে কিচ্ছু জানানো হয় না। সে রীতিমতো আপাতত দেখ বাস করতে হবে তো বাড়িতে, সে রাত্রিবেলা থাকার মতো কিছু একটা ঘরের মধ্যে বন্ধন করে দেওয়া, যেটা একটা রিচুয়ালস করে দিয়ে এলো আপাতত, যাতে কিছুদিন অন্তত টিকতে পারে, দিন সাতেক মতো টিকতে পারে, কারণ বেশি লেট করা যাবে না। এইবারে তারপরে আমি আমার ওই বন্ধুটাকে বললাম যে তুই ইমিডিয়েট, তোদের তো প্রেম করে বিয়ে, বলছে হ্যাঁ ম্যাট্রিমনি সাইট থেকে যেরকম হয় আলাপ হয়েছে, তারপরে সেই প্রেমে বিয়ে। আচ্ছা, সেই রকম বিশেষপত্র খোঁজও নেয়নি, ব্যাকগ্রাউন্ড কীরকম কী ঘটেছিল কি না। আমি তুই একটা কাজ কর, তুই মেয়েটার বাড়িতে ইমিডিয়েট ওর বাবা মাকে জিজ্ঞেস করে ব্যাপারটা খোঁজ নে, কী ঘটেছিল, কী বৃত্তান্ত। তো প্রথমে আমি আমার বন্ধুটার সাথে যাই, ওই মেয়েটির যে হাজব্যান্ড, ওর সাথে ওর শ্বশুর বাড়ি যাই। প্রথমে তো ওর শ্বশুর শাশুড়ি, মেয়েটির বাবা মা যে স্ট্রেট ডিনাই করছে, বলছে না আমাদের মেয়ের মধ্যে এরকম কোনো জিনিসই নেই, তোমরা মিথ্যা অ্যালিগেশন দিচ্ছ, এই করছো, সেরকম না পোষালে এখন যেরকম কথায় কথা হয়েছে ডিভোর্স দিয়ে দাও, কোর্টে দেখা হবে, এই হবে সেই হবে। আলাম দেখুন চেঁচিয়ে লাভ নেই, চেঁচিয়ে লাভ নেই কোনো। আপনারা সত্যি কথা বলুন, নাহলে আপনাদের নামে কোর্টে মামলা হবে, আপনাদের নামে মামলা হবে যে আপনারা ব্ল্যাক ম্যাজিক করে কোনো কিছু করে আমার এই বন্ধুটির সাথে, এই বন্ধুটির ক্ষতি করার জন্য আপনার মেয়েকে পাঠিয়েছেন। কারণ তুই নিজে একজন অ্যাডভোকেট, তুইও জানিস ব্ল্যাক ম্যাজিকের অনেক ধারা রয়েছে যেগুলো আইনত নিষিদ্ধ। হয়ও ব্ল্যাক ম্যাজিকের মামলাও হয়। এবার সেটা তুই আমার থেকে আরো বেটার জানবি। এবার সেই ভয়টা দেখাতে, কোর্ট ফোর্টের ভয় দেখাতে তখন দেখি চুপ করে গেছে। তখন অরিজিনাল ঘটনা এবারে আমাদের সামনে আস্তে আস্তে আসছে, যে মেয়েটি যখন ক্লাস 8-9-এ পড়ে, স্কুল থেকে কোনো একটি জায়গায় পিকনিকে যায়, ঠিক আছে, পিকনিকে যাওয়ার পরে সে কোনো একটি জায়গায় যেখানে গেছিল আশেপাশে কোনো সিমেন্ট্রি বা কবরস্থান এই জাতীয় কিছু ছিল, এবং সেখানে মেয়েটি নিজের অজান্তে বাথরুম করে। তারপর থেকে মেয়েটির বাড়িতে বিভিন্ন রকমের মেয়েটিকে নিয়ে উৎপাত হতো, মেয়েটিকে এরকম পজেস্ট করে অনেক কিছু করা চেষ্টা করেছিল, এবং মেয়েটির বাবা মা সেগুলো জানতো। এবং তারপরে তাকে একজন তান্ত্রিককে দেখানো হয়, তিনি যথারীতি যেরকম হয় ঠিকঠাকভাবে কাজ করেননি বা সেই রকমভাবে করেছিলেন যে প্রপারভাবে ছেড়ে যায়নি, তখনও সেটার মধ্যে রয়ে গেছিল। এবারে বাবা মা সেটা জানতো, জেনে শুনে আস্তে করে হালকা করে চেপে গিয়ে ব্যাপারটাকে বিয়ে দিয়ে দিয়েছে। এবার সেই জিনিসটা কি হয়েছে, ওর সঙ্গে তো ছাড়েইনি, উল্টে ওর সাথে একটা কি বলবো অ্যাটাচমেন্টে জড়িয়ে গেছে, রক্তে মিশে যাওয়ার মতো, মেয়েটার নেশায়ও জড়িয়ে গেছে। তুই ভাব, কনস্ট্যান্ট অতদিন ধরে শরীরের মধ্যে রয়েছে, একে ঠিকঠাকভাবে ছেড়ে যায়নি, হ্যাঁ, সে মেয়েটার নেশায় মগ্ন হয়ে গেছে, মেয়েটার সাথে শারীরিক নেশায় মগ্ন হয়ে গেছে। আমরা তারপরে পরিষ্কার হিসেবে একটাই কথা বলি যে আপনারা কার কাছ থেকে কাজ করিয়েছিলেন, আমরা তার কাছে যাব। তো অনেক জোরাজুরি করার পরে মেয়েটির বাবা মা সেই ভদ্রলোকের ডিটেলস দেন। তো আমরা সেখানে যাইও, গিয়ে জানতে পারি যে খুব একটি ভয়ঙ্কর রকমের স্পিরিট মেয়েটিকে পজেস্ট করেছিল, এবং সেটি একটি ছেলে স্পিরিট, অপঘাতে মৃত্যু হওয়া স্পিরিট, এবং তাকে ছাড়ানো খুব একটু চাপের ব্যাপার। কোনো রকমে ব্যাপারটাকে কাটিয়ে তান্ত্রিক বাবাজি তখন যিনি ছিলেন পয়সা নিয়ে কেটে পড়েছিলেন, যেটা জেনারেলি অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেটা মেয়েটার মা বাবাকেও প্রপার জানানো হয়নি। মেয়েটার সাথে পুরোপুরি কি বলবো সেক্স অ্যাডিকশনে জড়িয়ে যায়, প্রেতে রোজ যৌনতা করছে, ব্যাপারটা এরকম এতটা ভয়ঙ্কর। তা আমরা জানতে পেরে যতটুকু ইনফরমেশন নেবার ওইখান থেকে নেওয়া হয়ে যায়। তো তারপরে এবারে
আমি আমার বন্ধুটাকে নিয়ে বাড়ি ফিরি, তারপরে যাকে নিয়ে আমি ওদের বাড়ি গেছিলাম, আমার এই তান্ত্রিক বন্ধুটিকে সে বলি যে এই ব্যাপার, এই ঘটনা ঘটেছে। সে তখন পরিষ্কার হিসেবে বলে যে দেখো, খুবই ক্রিটিক্যাল ব্যাপার, এই জিনিসগুলো চেপে রাখা এতদিন ঠিক হয়নি, একে এখন ছাড়ানো খুবই মুশকিল হবে, একে তারাপীঠ নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে যজ্ঞক্রিয়া করতে হবে, ওইখানে গিয়ে যজ্ঞক্রিয়া করতে হবে। এবং অ্যাজ আ অ্যাস্ট্রোলজার হিসেবে আমিও সেখানে প্রেজেন্ট ছিলাম। হ্যাঁ, আমি তোকে কিছু কিছু ভিডিও ক্লিপিংসও আজকে পাঠিয়েছি, তুই দেখেছিস যে কীরকম কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তো এখানে যদি কেউ দেখতেও চায় তোকে ফোন করে, সেগুলো তুই দেখাতেও পারবি। আমি সেগুলো ডিটেলস অত যাচ্ছিও না। তো তারপরে সমস্ত রকম যজ্ঞক্রিয়া টিয়া কাজ টাজ করে মেয়েটা এখন যথারীতি সুস্থ রয়েছে। তারপরে তারা দুজনে, আমার ওই বন্ধুটি এবং তার ওয়াইফ, আমার কাছে আসে চেম্বারে, আমার কাছ থেকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি নিয়ে সমস্ত কিছু করে এখন তারা যথেষ্ট ভালো রয়েছে। সন্তান হয়েছে? এখন অবধি হয়নি, তবে প্ল্যানিং চলছে। যেরকম হয় এখন তো জানিস, শর্ট করে কেউ নিতেও চায় না, মানে অনেক লেট করে নেয়, সেই রকমই ব্যাপার চলছে। এখন সব প্রবলেম চলে গেছে, এখন যথেষ্ট ভালো রয়েছে মায়ের আশীর্বাদে। ওদের মধ্যে ঝগড়া অশান্তি হয় না তো? কার মধ্যে নেই ভাই? না দেখো, প্রেত যখন থাকে বা সেই এফেক্টটা যখন, হ্যাঁ, তবে একটা জিনিস এখানে বলি, ছাড়ানোর পরে মেয়েটার স্বাভাবিক হতে কিন্তু অনেকদিন সময় লেগেছিল, 6 থেকে 7 মাস অনেকদিন লেগেছিল তার নর্মালাইজ হতে। এখন ঠিকঠাকই রয়েছে, আর কোনো প্রবলেম নেই, এখন আর কোনো প্রবলেম নেই। এটা খুব মানে অদ্ভুত একটা ঘটনা তুমি শোনালে অয়নদা। হ্যাঁ, সত্যি অদ্ভুত এবং যথেষ্ট আতঙ্কের ঘটনা। হ্যাঁ দেখো, এরকম হলে তো মানে বোঝাও সম্ভব নয় না, সম্ভব নয় তো। এগুলো দেখ, এগুলো মানে বাড়ির লোক যারা, তাদেরকে বি কেয়ারফুল হতে হবে। বাড়ির লোক যদি চেপে চিনতে রাখে, কে বুঝতে পারবে আজকালকার দিনে? বুঝতে পারবে সেটা পরে, যখন সেটা রিভিল হবে তখন সেটা আরো বাজেভাবে বুঝতে পারবে, যেটা এই ক্ষেত্রে হলো। একদমই তাই। এবং এর ফল তো অনেক সময় অনেক বাজে হয়ে যায়। আমি বলবো কপাল ভালো ছিল বলে বেঁচে গেছে, নেগেটিভ থাকলে আরো অনেক বাজে কিছু হতে পারতো। কিছু কিছু পজিশন আছে যেমন ছাড়েও না, কিছু কিছু পজিশন ছাড়েও না। আমি এরকম দেখেছি যে মানে দিনের পর দিন চলতে গেলে ছাড়ে না, লাইফ শেষ করে দেবে পুরো। যেমন এরকম বাস্তুও রয়েছে, নেগেটিভ সেগুলো পুরোপুরি। বাস্তু নিয়ে তো আমরা আগের দিন কথা বলছিলামই। আচ্ছা, একটা কথা বলো, এখনকার দিনে একটা মানে খুব প্রবলেমেটিক একটা খুব সাবজেক্ট, যেটা বা অনেকেই আমাকে ফোন করে বলে যে, আমি আবার একবার আপনাদের বলে দিই, যারা যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, কোনো স্পিরিচুয়াল হেল্প বা যে কোনো রকম কোনো স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য আমায় কল করতে পারেন 6289858577 এই নাম্বারে। যারা আমাদের আজকের গেস্ট অয়নদার সঙ্গে কথা বলতে চান, তারাও ডেসক্রিপশন বক্সে অয়নের নাম্বার দেওয়া রইল, সেখানে আপনারা কল করতে পারেন। এবং আপনাদের কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা হলে অবশ্যই ওর সঙ্গে কথা বলতে পারেন, যেহেতু অয়ন একজন নিজে অ্যাস্ট্রোলজার। তো আপনার প্রেডিকশন আপনি নিতেই পারেন এবং রেমেডিসও আপনি পারচেস করতেই পারেন। তো যাই হোক, আমি ওর কাছে প্রশ্নে চলে যাবো সরাসরি, যে এটা সমস্যা নিয়ে যেটা নিয়ে কথা বলছিলাম, যে অয়নদা, এখনকার দিনে লেট ম্যারেজ একটা মানুষের অনেকেরই হয়। শুধু লেট ম্যারেজ না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও রয়েছে। হ্যাঁ, সেটাতে আসছি, আমার সেই কোশ্চেনটাও রয়েছে তোমার কাছে। বাট আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে লেট ম্যারেজটা কেন হচ্ছে? মানে কোন গ্রহের অবস্থানের জন্য? শনি। হ্যাঁ, শনি। কিরকম ব্যাপার হচ্ছে? কারো 7th হাউসে যদি শনি বসে যায়, একসাথে অনেকগুলো প্রেডিকশন আসতে পারে। 7th হাউস থেকে আমরা জেনারেলি বিচার করি বিয়ে, বিজনেস পার্টনারশিপ বা লাইফের যত রকম পার্টনারশিপের ক্ষেত্র, এটা 7th হাউস থেকে বিচার করা হয়। আর 7th হাউসকে বিবাহ ভাব, পত্নী ভাব অনেকে বলে থাকে। হ্যাঁ, তো সেই দিক থেকে 7th হাউসে যদি কারো শনি প্লেসমেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে লেট ম্যারেজও হতে পারে। আবার কিছু কিছু এমনও ক্যালকুলেশন আছে যেখানে বিয়ে হতেই দিল না শনি। আর শনি এমনই একটা প্ল্যানেট, শনি সব কিছু ডিলে করায়, শনি সমস্ত কিছু ডিলে করায়। শনির কারণে এটা হয় 1 নাম্বার। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিয়েই হলো না। যেমন একটা কানেকশন আছে শনি কেতুর কানেকশন, যেটাকে অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বলা হয় সাধু সর্প যোগ। কারুর চার্টে যদি কোথাও কোনো হাউসে, যে কোনো হাউসে যদি শনি কেতুর কানেকশন থাকে, হয় তার ডিভোর্স হবে। ডিভোর্স একদম মানে ম্যাক্সিমাম আমি 80 থেকে 90% দেখেছি হয়।
শনি কেতুর কানেকশন যদি ডিভোর্স না হয়, সে একটা সময় না সংসার থেকে বেরিয়ে চলে যাবে, সংসার থেকে তার মায়া উঠে যাবে, সংসারের প্রতি কোনো মায়া থাকবে না। মানে একটা সাধু সর্প যোগ বলছে কথাটা, মানে সে একটা মানে ত্যাগ টাইপের মন হয়ে যাবে একটা বয়সের পরে সে। আচ্ছা, এই একটা শনি কেতুর কনজাংশন। আবার কিছু কিছু ক্ষেত্রে শনি একা নিজেও মানে ওই প্লেসমেন্টে বসে বিয়ে হতে দেয় না, এরকমও আছে। আবার আর একটা প্ল্যানেটও এখানে লেট করানোর জন্য কিছুটা দায়ী, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিকে আমরা যেমন নৈসর্গিক শুভ গ্রহ বলছি, তেমনি তার কিছু বৃহস্পতির আবার নেগেটিভ ইম্প্যাক্টও রয়েছে। যেমন হচ্ছে বৃহস্পতি থেকে বোঝা যায় কার হার্ট অ্যাটাক হবে কি হবে না। বৃহস্পতি কিন্তু আমাদের হার্ট সেকশনটাকে দেখে। আচ্ছা, সে ব্যাপারে আমি পরে আসবো। আলোচনা করতে গেলে কোন বডি পার্টস বা কোন রোগ, সে আলাদা পডকাস্ট আবার করতে হবে। তো বৃহস্পতিও সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যাদের 7th হাউসে বৃহস্পতি বসে রয়েছে বা কোনো রকমের বৃহস্পতি 7th হাউসকে দৃষ্টি দিচ্ছে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় তার লেট ম্যারেজ হচ্ছে। বাট ডেফিনেটলি আমি যেটা দেখেছি, 7th হাউসে বৃহস্পতি বসে রয়েছে বা 1st হাউস থেকে বৃহস্পতি 7th হাউসে অ্যাসপেক্ট করছে, মানে সপ্তম দৃষ্টি যেটা দিচ্ছে, মানে লগ্ন থেকে সপ্তমে যে সমসপ্তম দৃষ্টি দিচ্ছে বসে বৃহস্পতি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি নিজে দেখেছি আমার প্র্যাকটিস লাইফে যে তাদের 34 বছরের পর বিয়ে হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে বৃহস্পতিও কিছুটা দায়ী। আচ্ছা, শনিও যেমন দায়ী একাংশে, তেমনি বৃহস্পতিও দায়ী। এই লেট ম্যারেজটা কোনো কি মানে কাটানো যায় বা কোনো রেমেডি আছে এটার? লেট ম্যারেজ কাটানো বা রেমেডি বলতে দেখ, একটা কথা বলছি, ধরো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করছি, ধরো দুজন দুজনকে ভালোবাসে, একটা কাপল, তারা একে অপরের প্রেমিক প্রেমিকা, প্রেমিকার বাড়িতে বলছে বিয়ে দিয়ে দেবে, ছেলেটাকে কালকেই বিয়ে করে নিতে হবে, বাট তার 4টে লেট ম্যারেজ আছে। এরকম অনেক কেস আছে। সেই ক্ষেত্রে দুজনের চার্ট দেখতে হবে। একজনের চার্ট লেট ম্যারেজ আছে, এবার তার সাথে দেখতে হবে সেই চার্টটা কমপ্লিটেবল কিনা, সেই চার্টটা কমপ্লিটেবল কিনা দেখতে হবে। বা সেই চার্ট যদি সেক্ষেত্রে কমপ্লিটেবল না হয় বা জোটক বিচার না করে, আজকাল অনেকেই বিশ্বাস হয়তো করে না যে আমরা একসাথে প্রেম করছি, বিয়ের পরেও দারুণ থাকবো একদম সারা জীবন, যে কারণে এখন ডিভোর্স বেশি হয়। আর ডিভোর্স এই কারণে বেশি হচ্ছে। আর একটা কথা একদম পরিষ্কার বাস্তব সত্যি কথা, হ্যাঁ, পকেটে পয়সা না থাকলে ভাই ভালোবাসা জানলা দিয়ে না পরের দিন পুরো পাখির মতো উড়ে বেরিয়ে চলে যাবে। তুমি যতই প্রেম করো যাই করো, শুনতে খারাপ লাগলেও খিস্তি দিলেও আপনারা কমেন্টে দিতে পারেন, কোনো অসুবিধা। এরকম সত্যি কথা, একদমই তাই। মানুষ তো আবেগে ভাসে, পরিষ্কার। হ্যাঁ, ওই আবেগে ভেসে সমস্ত কিছু করে চার্ট ফাট না মিলিয়ে আজকালকার দিনে যেরকম বিয়ে হচ্ছে, তেমনি ডিভোর্সও সেরকম হচ্ছে। অনেকে বলে যে ডিভোর্স তো আজকালকার দিনে একটা ট্রেন্ড হয়ে গেছে। আরে ভাই, ট্রেন্ড হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমি আমার ক্ষেত্রে অনেক কেস দেখেছি যেগুলো জটক বিচার করে বিয়ে দেওয়া হয়নি, এখন ঠিক ওরকম প্রেম করে বিয়ে হয়েছে, একদম বাবু সোনা, সোনা বাবু, মায়ের বাবু বউয়ের সোনা, ওরকম করে তো অনেক বিয়ে হয়েছে। তারা এখন কোর্টের দরজাতেও ধরেছে। তুই নিজে একজন আইনজীবী, অ্যাডভোকেট, তুইও জানিস কিরকম ডিভোর্সের কেস কিরকম আছে। তো চার্ট বিচার করারও একটা জরুরি আছে। মানে বিয়ে করার আগে তুমি বলছো একবার জটক বিচার করো অতি অবশ্যই। আমি তোকে রিসেন্ট একটা ঘটনা বলছি, রিসেন্ট মানে এই 1-1.5 মাস আগেকার ঘটনা। খুব রিনাউন্ড একজন অ্যাস্ট্রোলজারের থেকে একদম জটক বিচার করে ধুমধাম করে বাবা মা বিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তারপরে আমার কাছে এই 1-1.5 মাস আগে এরকম ফোন এসছে, বলছে আপনার কাছে এরকম দেখাতে চাই। আমি প্রথমেই জিজ্ঞেস করেছি কী সমস্যা। বলছে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম, এখন এরকম সেপারেশনের দিকে যাবে, এইরকম এই প্রবলেম। আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি জটক বিচার করে বিয়ে দিয়েছিলেন? তো বললো হ্যাঁ, আমি জটক বিচার করে বিয়ে দিয়েছিলাম। তো একজন রিনাউন্ড অ্যাস্ট্রোলজারের নাম করলো। আমি যাই হোক, এই জটক বিচার নিয়েও আবার একটা মিসকনসেপশন আছে। জটক বিচারও আবার আমি এখানে মানে অনেকে খারাপ ভাববেন না, সব অ্যাস্ট্রোলজার আবার সেরকম করেও না। আবার কিছু কিছু অ্যাস্ট্রোলজার আছে তারা করে, মানে আমি তাদেরকে আঘাত দিয়ে বলছি না, তারা হয়তো করছে কিন্তু এটা ঠিক না। মানে জটক বিচার করতে বসলো, মানে আজকাল দেখ আমাদের অ্যাস্ট্রোলজারদেরও টেকনিক্যালি ভরসা করতে হয়, কারণ সেই যুগ নেই, মানে যুগের সাথে সব কিছু পাল্টেছে। তোকেও একটা মানে সফটওয়্যার রাখতে হচ্ছে, তোকেও মানে টেকনিক্যালি জিনিসপত্র রাখতে হচ্ছে, এবং সেই হয়তো আমাদেরকে একটা শুনতেই হয় যে ওই তো সফটওয়্যার দেখে বা অ্যাপ দেখে জ্যোতিষী করছে। আরে ভাই, অ্যাপ দেখে জ্যোতিষী নয়। আপনি আগেকার দিনে যে পাঁজিটা ঘাঁটতেন, সেই পাঁজিটা এখন পুরোপুরি ডিজিটালাইজ হয়ে গেছে। তো যুগের সাথে সেগুলোকে বুঝে চলতে হবে। তা আগে জ্যোতিষ করতে গেলে একটা বড় জাবদা খাতা ব্যবহার কুষ্টিও করা থাকতো, বড় জাবদা খাতা, এখান থেকে একদম পাশের মুদিখানা দোকান অব্দি লম্বা ওরকম খাতা,
এখন যেমন যুগ পাল্টেছে, এখন তো আর ওরকম লম্বা লম্বা খাতা নিয়ে দিস্তা খাতা নিয়ে বসলে হবে না। এখন তোমাকে যুগের সাথে তাল মিলিয়ে তোমাকে একটা ল্যাপটপ রাখতেই হবে, একটা ট্যাবলেট রাখতেই হবে, বা আইপ্যাড বা কিছু একটা রাখতেই হবে। তো সেই সমস্ত দেখে মানে মন্তব্য করাটা ঠিক না যে অ্যাপ দেখে বা সফটওয়্যার দেখে করছে। আজকাল আমরা সবাই সফটওয়্যার নির্ভর হয়ে পড়েছি কোনো না কোনো দিক থেকে, মানে ঘুম থেকে চোখ খুলে উঠে শুরু করে। তো যাই হোক, মানুষের যুগে তখন মানে ডিজিটালাইজেশন যেটা, সেই জায়গাটা এখন খুব বেশি করে মানুষকে ইমপ্যাক্ট করছে। হ্যাঁ, আমি খুব খোলাখুলি বলছি, মানে একটা সিগারেট কিনতে গেলেও পকেটে যদি খুচরো পয়সা না থাকে আমরা ফোন পে বা জিপে করি। খুচরো পয়সা আমরা কজন ক্যারি করি সেটা একদম এক্স্যাক্টলি এটাই হচ্ছে। আমি তো নিজেই ক্যারি করি না, আমার নিজের কাছে ক্যাশই থাকে না। আমি নিজেও ওরকমই খানিকটা ব্যাপার, কিছুটা ক্যাশই থাকে না, আমি এই ফোন পে সবকিছু ভরসাই ফোন পে হয়ে গেছে এখন ওরকম হয়ে গেছে। তো এবারে আমি যেটা বলছিলাম, তো এই যে মানে জোটক বিচারটা যেরকম হয়েছে, ধর সফটওয়্যারে একটা ছেলের পুষ্টি মানে টাইম মানে ডিটেলস দিয়ে বা একটা মেয়ের দিয়ে একটা সফটওয়্যার জেনারেটেড ক্যালকুলেশন হয়, মানে টোটাল 36 গুণ থাকে, 36 গুণের মধ্যে মিনিমাম বলা হয় 18 গুণ পেলে তুমি তাকে বিয়ে দিতে পারো। এবার অনেকে কি করেন, অনেকে ওই একদম 36-এর মধ্যে দেখা গেল 20-22 গুণ পেয়ে গেছে, একদম একদম আনন্দে নাচতে নাচতে চলো ভাই মিষ্টি খাওয়াও, বিয়ে দিয়ে দাও। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি, এখানে দাঙ্গা লেগে যাবে, যদি বলি অ্যাকচুয়ালি জোটক বিচারের পদ্ধতি কিন্তু ওটা নয়। জোটক বিচারের অনেক নিয়ম আছে দেখা, যেমন হচ্ছে একটা ছেলের লগ্ন আলাদা রাশি আলাদা, তেমনি একটা মেয়েরও লগ্ন আলাদা রাশি আলাদা। ক্যালকুলেশনটা দেখ কিরকম হচ্ছে, যখন লগ্ন আলাদা হচ্ছে, আমরা আজকে অ্যাস্ট্রোলজির ভাষায় কি জানি, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। আজকে ছেলেটার লগ্ন একরকম, মেয়েটার লগ্ন একরকম, দুজনের ফার্স্ট হাউস আলাদা, দুজনের রাশিও আলাদা। দেখা যাচ্ছে ছেলেটার অগ্নিতত্ত্বের রাশি, মেয়েটার জলতত্ত্বের রাশি, কোনোদিন সেটা ম্যাচ খাবে না। এইরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো দেখে জোটক বিচার করতে হয়, প্রত্যেকটা ভাব বিচার করতে হয়, যোনি নারী সবই রয়েছে। ওগুলো তো অনেক পরের, আগে হচ্ছে প্রত্যেকের D1 চার্টে ছেলেটার আর মেয়েটার ভাব বিচার করতে হয়, তবে গিয়ে ওই স্কোরের জায়গায় আসা যায় যে বিয়ে দেবো কি দেবো না। তো এরকম রিসেন্ট একটা কেস ঘটেছে যেরকম দেখে বিয়ে দেয়নি, এখন অলমোস্ট ডিভোর্সের পথেই যাচ্ছে, এবং আমার কাছে সেই কেসটা এসেছিল এবং আমি একদম খোলাখুলি বলেই দিয়েছি যে এটাকে আপনি আটকাতে পারবেন না, এটা ডিভোর্সের দিকে যাবেই। হ্যাঁ, সাময়িক কিছু রেমেডি আছে, দিয়েছি, সেটা সাময়িক ঠিকই যাবে, কিন্তু যেটা হবে সেটা ধর এর চার্টে নেই, এর চার্টে রয়েছে, সেটা হবেই। এবং সেখানেও দেখতে হবে কতটা স্ট্রংভাবে রয়েছে। এবং আমি যে লাস্ট যে স্টাডিটা করেছিলাম, কেস স্টাডি, সেখানে ডিভোর্সের যোগটা খুব স্ট্রংভাবেই রয়েছে, সুতরাং ওটাকে আটকানো খুব চাপের ব্যাপার, মানে হবেই বলছো, ওটা হবেই। তো বিয়ের আগে আমি একটাই কথা বলবো যে জোটক বিচার করিয়ে বিয়ে দিন, ভুগবেন না। ঠিকঠাক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জোটক বিচার করিয়ে বিয়েটা দিন। কারণ আবার এখানেও একটা প্রশ্ন তুইও আমাকে কাউন্টার ঘুরিয়ে করতে পারিস যে জোটক বিচার একটা অ্যাস্ট্রোলজার ঠিকঠাক করবে কিনা, সে বুঝবে কি করে। হ্যাঁ, এখানে একটা সিম্পল ছোট্ট ট্রিক, কোনো অ্যাস্ট্রোলজার ঠিকঠাক যে জোটক বিচার করবে, সে কোনোদিন তার চেম্বারে গেলে বা অনলাইন কনসালটেশনে সঙ্গে সঙ্গেই সে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ফোন করে বলবে না, সে পরিষ্কার মিনিমাম টাইম নেবে, 3 দিন 4 দিন, দরকার হলে 7-8 দিনও নিতে পারে, কারণ দুটো লাইফের ব্যাপার, চ্যাংড়াবো হচ্ছে না। এখান থেকে ভালো করে দেখে বিষয়টা, একদম দুটো সারা জীবনের ব্যাপার ভাই, বলে পুরো মানে ম্যাচাকার কেস হয়ে যাবে পুরো। এবং দেখো এই কারণেই আমার কোথাও গিয়ে মনে হয় যে ম্যারিটাল মানে রিলেশনের পর একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয় অনেকের মধ্যে, এবং সেই ডিসস্যাটিসফ্যাকশনের থেকেই আসে হচ্ছে পরোক্ষ, যেটা তুমি বলছিলে। এবং আমার মানে মনে হয় কোথাও গিয়ে হয়তো এইটাও কি মানে গ্রহের সঙ্গে রিলেটেড কোনো ব্যাপার রয়েছে, হ্যাঁ, পরকীয়া প্ল্যানেটের সাথে খুব সুন্দর হবে। আমার মানে কি বলবো, চার্ট দেখেই ধরা যায় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে বা ইন ফিউচার চলবে, বোঝা যায় সেটা কিরকম। খুব একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, কোন ভাবে রয়েছে কি নেছে অত ডিটেলসে যাচ্ছি না, একদম সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। ধর একটা হাউসে বুধ আর শুক্র বসে রয়েছে, রাহু সেই বুধ আর শুক্রকে দৃষ্টি দিচ্ছে, খুব সহজে বলে দিতে পারা যাবে এর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হবে, খুব সহজে বলে দিতে পারা যাবে এর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হবেই হবেই হবে, 100-500% গ্যারেন্টি। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, যেহেতু এখানে শুক্র আর রাহু আর বুধ, রাহু গিয়ে বুধ আর শুক্রকে দৃষ্টি দিচ্ছে, সেইখানেও একটা ব্যাপার হবে। রাহু কি করে, রাহু যে কোনো জিনিসকে অ্যাম্পলিফাই করে বাড়িয়ে দেয়। রাহু, এটা নিশ্চয়ই কিছুটা হলেও পড়েছিস, জানিস, যে কোনো জিনিসকে রাহু অ্যাম্পলিফাই করে দেয়।
এই ক্ষেত্রে দেখা যাবে সেই এনার্জিটা সে যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে যায় বা মানে কি বলবো, তার পয়সা অত্যধিক নিষিদ্ধ পল্লীতেও নষ্ট হতে পারে, ঠিক আছে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা নিষিদ্ধ পল্লীর দিকেই হয় এনার্জিটা ফুল ফেজে যাবে, না হলে সে যদি স্পিরিচুয়াল হয়, সে যদি স্পিরিচুয়াল দিকে যায় তার কিন্তু ফুল লেভেলে এনার্জিটা স্পিরিচুয়াল দিকে যাবে। আচ্ছা, এখানে দুটো আছে। রাহু আবার কিছু কিছু ক্ষেত্রে স্পিরিচুয়াল দিককেও দেখে, শুধুমাত্র এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তা নয়, আর দুটো ডিভিশন হয়ে যায়, দুটো ডিভিশন হয়ে যায়। সে যদি তার এনার্জিটাকে ভালো দিকে নিয়ে যায় তো ভালো দিকেই যাবে, সে যদি ওই দিকে নিয়ে যায় তো ওই দিকেই যাবে। এইরকম একটা কম্বিনেশন আছে বুধ শুক্র রাহু, যেটা বললাম। আর একটা কম্বিনেশন আছে, আরেকটা, এটাকে কম্বিনেশন বলা ভুল, এটা একটা থিওরি আছে। দেখবি আমাদের 5টা তত্ত্ব, অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ, অগ্নি পৃথ্বী বায়ু জল 4টে তত্ত্ব, ঠিক আছে। আর আকাশ, আকাশ হচ্ছে আলটিমেট সবারই আমাদের লক্ষ্য হচ্ছে, মানে আকাশ ছোঁয়াটা আমাদের মানে ডেস্টিনি, ওটা আমাদের মানে কি বলবো ডেস্টিনেশন, মেন ডেস্টিনেশন, আমাদের লক্ষ্য ওটা। তো এই যে দেখবি অগ্নি পৃথ্বী বায়ু জল 4টে তত্ত্ব, এই রাশিগুলো মানে 4খানা তত্ত্বের মধ্যে এরকম ভাগ করা হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা তত্ত্বে 3টে করে রাশি আছে, ঠিক আছে। তো জলতত্ত্বের যে রাশিগুলো, যেমন হচ্ছে তোর এদিকে আমাদের জলতত্ত্বের রাশি বলতে গেলে কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি, এটা হচ্ছে জলতত্ত্বের রাশি। কারুর ধর 7th হাউসটা ওই জলরাশির মধ্যে হলো। 7th হাউসের যে ঘরটা, 7th হাউসটা তো একটা ঘর, এবার ওই ঘরটা দেখা গেল হয় কর্কট রাশির ঘর পড়েছে, না হলে বৃশ্চিকের ঘর পড়েছে, না হলে মীনের ঘর পড়েছে। সেই ঘরে রাহু এসে প্লেস করলো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হবেই 100%। বা রাহুর সাথে শনির কনজাংশন হলো, কেউ ঠেকাতে পারবে না, কোনো রেমেডিও নেই, মানে 100% ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হবে। এর রেমেডি হচ্ছে নিজেকে স্ট্রিক্ট থাকা, নিজের মনের ওপর নিজের কন্ট্রোল, একদম। এর রেমেডি একটাই। আচ্ছা, তুমি যে 5 তত্ত্ব বললে, অগ্নি পৃথ্বী বায়ু জল এটসেট্রা, তো সেখানে এই 5 তত্ত্বের রাশি কোনগুলো? দেখ, আমাদের যে 5 তত্ত্ব বললি, অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ, আকাশ তত্ত্বটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সমস্ত জীব জগতেরই একটা ডেস্টিনেশন। আকাশটা হচ্ছে আমাদের লক্ষ্য। মেন হচ্ছে 4টে তত্ত্ব। তো 4টে তত্ত্ব আমাদের রাশি কটা? 12টা, 3 4 12 হয়। তো প্রত্যেকটা 4টে তত্ত্বের মধ্যে 3টে করে রাশি পড়ে। অগ্নিতত্ত্বের 3টে রাশি, পৃথ্বী তত্ত্বের 3টে রাশি, বায়ু তত্ত্বের 3খানা রাশি, জলতত্ত্বের 3খানা রাশি। এইটা হচ্ছে ডিভিশন। আচ্ছা, সেই রাশিগুলো কি কি? যেমন অগ্নিতত্ত্বের 3খানা রাশি, অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে যেমন হচ্ছে আমাদের মেষ রাশি, এদিকে আমাদের সিংহ রাশি, এদিকে হচ্ছে আমাদের ধনু রাশি। তেমনি হচ্ছে পৃথ্বীতত্ত্ব, পৃথ্বীতত্ত্বের আমাদের এদিকে রাশি হচ্ছে যেমন হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি, আর এদিকে আমাদের হচ্ছে মকর রাশি। আচ্ছা, শুধু রাশির ব্যালেন্স করে কি বিয়ে টিয়ে দেওয়া সম্ভব? শুধু রাশি না, সেখানে লগ্নেরও ব্যালেন্স করতে হয়। লগ্নের ব্যালেন্স করতে। আচ্ছা, তুমি একটা কথা বলো, এই যে গণ নিয়ে অনেক একটা, আমি যতদূর গণ পড়েছি, গণ মানে হচ্ছে নরগণ, রাক্ষসগণ আর দেবগণ। মানে গণ মানে আমি যতদূর জানি গ্রুপ অফ গড, মানে গড ইজ যারা ফ্যান ক্লাব বলা যায় আর কি, পরিষ্কার কথা। কিন্তু এই গণ নিয়ে যে একটা প্রিজুডিস আছে যে রাক্ষসগণ মানে খুব খারাপ, রাক্ষসগণ মানে তার সঙ্গে বিয়ে। জেনারেলি একটা জিনিস বলা হয়, নরগণের সাথে তুমি দেবগণের বিয়ে দিতে পারো, ঠিক আছে। রাক্ষসগণের সাথে দেবগণ, একমাত্র দেবগণ, কারণ দেবতাদের ক্ষমতা আছে, ট্যাকেল করার ক্ষমতা আছে রাক্ষসকে, সেটা আমরা পুরাণের বিভিন্ন গল্প থেকে জানতে পারি সেগুলো। কিন্তু নরগণ মানে যারা আমাদের মনুষ্যগণ, তাদের মধ্যে দুটো পাওয়ারই রয়েছে, দেবতাদের পাওয়ারও রয়েছে, রাক্ষসদের পাওয়ারও রয়েছে। কিন্তু একটা মানুষের পক্ষে কি রাক্ষসকে ট্যাকেল করা সম্ভব হয়? না। তাহলে তুমি দেখো, রাক্ষসগুলো তো প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিল, তাহলে তুমি ধরো আজকে একটা ছেলে, এবার সেই ক্ষেত্রে অনেকে এটা বলে, অনেকে, আমি একটু বলে নিই এটা, ধরো সে রাক্ষসগণ, হ্যাঁ, ধরো তার মধ্যে কিন্তু অনেক স্পিরিচুয়ালিটিস রয়েছে। তার মধ্যে ধরো রাক্ষসের যে প্রবৃত্তি হওয়া দরকার, বা রাক্ষসগণদের যেটা দেখা যায় যে খুব মাথা গরম হয়ে যাওয়া, প্রচন্ড পরিমাণ। রাক্ষসগণদের মধ্যে শুধু এটা থাকে না, রাক্ষসগণদের মধ্যে আরেকটা জিনিসও থাকে। রাক্ষসগণ যারা হয় তাদের মধ্যে প্রচন্ড মানে একটা মানে বয়সের পরে গিয়ে স্পিরিচুয়াল পাওয়ার এদের খুব বৃদ্ধি পায়।
তাহলে তুমি সেক্ষেত্রে রাক্ষসগণের সাথে নরগণের বিয়ে না দেওয়ার কি কারণ আছে? এবার হ্যাঁ, আমি সেইটাই আসতে যাচ্ছিলাম। আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে কি জিজ্ঞাসা করবো ভাই তোমার গণটা কি, ধাটিয়ে থাপ্পড় মারতে বাঁচতে বলবে সালা গণ জিজ্ঞাসা করছিস, বলবো আচ্ছা না কি বলবো যে হ্যাঁ গো বলছি তোমার কি নরগণ না রাক্ষসগণ না দেবগণ, এটা বলো তাহলে প্রেমপত্রটা লিখবো, সেটা তো সম্ভব নয়। তাহলে আমি 10 বছর আগে প্রেম করলাম মেয়েটার সঙ্গে, ধরো গিয়ে দেখলাম সে রাক্ষসগণ বললো, তাহলে তাকে ছেড়ে দেবো? কখনোই না। এবার এইখানেই তো আমি ব্যাপারটা আসতে যাচ্ছিলাম, এটা একটা মিথ আছে। এবার সেই ক্ষেত্রে কারুর নরগণ রাক্ষসগণ হতেই পারে সেটা, কিন্তু সেই ক্ষেত্রে তার রাশি লগ্ন, 1 নম্বর ব্যাপার যেটা বললাম ভাব বিচার আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাব বিচার, মানে যে অ্যাস্ট্রোলজিক্যাল যে মানে আমাদের হাউসেস গুলো রয়েছে সেগুলোকে বিচার করে দেখতে হবে। তখন সেক্ষেত্রে অবশ্যই বিয়ে দেবে। আমি যেটা মনে করি, দেখো যে মানুষটা, যেমন আমি আরেক সেকেন্ড থামিয়ে বলি, আমি আরেকটা উদাহরণ, আমি এমনও অনেককে চিনি নরগণ রাক্ষসগণ বিয়ে হয়েছে, বহু বছর দীর্ঘ বছর চলে যাচ্ছে, তারা কি চলছে না? অবশ্যই চলছে। যে ধরো একটা মানুষ যখন 10 বছর একে অপরের সঙ্গে কাটিয়ে ফেলছে প্রেমের সম্পর্কে, তো অলরেডি সেটা একটা যুগ পার করে আছে, তারা যদি কম্প্যাটিবিলিটি নাই থাকে, আমার মনে হয় যে প্রেমের সম্পর্ক টিকে না। না, এখানে আবার একটা মজার ব্যাপার আছে। প্রেম যখন তুমি করছো, হ্যাঁ, প্রেম আমাদের আবার অ্যাস্ট্রোলজিক্যাল হাউসেসে একটা হাউস থেকে দেখা হয়, সেটা হচ্ছে 5th হাউস। ঠিক আছে, 5th হাউস তখন তোমার অ্যাক্টিভ, শুধুমাত্র 5th হাউস থেকে প্রেমও দেখা হয় না, 5th হাউস থেকে হায়ার এডুকেশনও দেখা হয়, সন্তানও দেখা হয়। তখন তোমার 5th হাউসটা অ্যাক্টিভ তুমি যখন প্রেম করছো, কিন্তু তুমি যেই মুহূর্তে বিয়ে করছো, তুমি যেই মুহূর্তে মন্ত্র পরে 7 পাকে বাঁধা পরে একদম মানে কি বলবো, লোকজন খাইয়ে, ফিশ বাটার ফ্রাই খাইয়ে, কচুরি খাইয়ে তুমি যেই বিয়েটা করছো, যে মুহূর্তে বিয়েটা করছো, তোমার এক তো তোমার 7th হাউস অ্যাক্টিভ হচ্ছে, 2 তোমার D9 চার্ট, যেটাকে আমরা নবাংশ বলে থাকি। অনেকে অনেক বড় বড় কথা, নবাংশ থেকে এই বিচার হয়, সেই বিচার হয়, ওই হয়, সেই হয়, একদম মানে কি বলবো, আর বললাম না, যাই হোক। কিন্তু ঠিকঠাকভাবে দেখতে গেলে নবাংশ থেকে শুধুমাত্র বিয়েটাই বিচার করা যায়, আর কিচ্ছু চাকরি বাকরি, কবে সরকারি চাকরি পাবে, এই পাবে সেই পাবে, এই গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, হ্যান ত্যান অমুক তমুক, এসব কিচ্ছু নবাংশ থেকে বোঝা। নবাংশ জিনিসটা কি অ্যাকচুয়ালি? নবাংশ হচ্ছে আমাদের D9 চার্ট। আচ্ছা, আমাদের প্রত্যেকটা যে চার্ট আছে তার মধ্যে একটা চার্টের ভাগ D9 চার্ট, সেটা আমি আসবো আর একটা কোনো পডকাস্টে সেটা নিয়ে। চার্টের অনেক ভাগ আছে, এখন বলতে গেলে প্রচুর লেন্দি হয়ে যাবে। আর একটা জিনিস হলো যেটা আমার মনে হয় যে কোথাও গিয়ে এই যে ধরো যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, যেটা তুমি যেটা আমরা কথা বলছিলাম, যেমন অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসপত্র রয়েছে, ঠিক সেরকম আমার তো মনে হয় যে তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই, মানে চরিত্রের গুণগত বৈশিষ্ট্যের মধ্যেই সেই জিনিসগুলো তো আগে থেকেই লুকিয়েছিল। হ্যাঁ, সেটা তো মানে অবশ্যই লুকিয়েছিল, মানে সেটা তার মানে তখন সেই মুহূর্তে চার্ট দেখলেই বোঝা যাবে, চার্ট দেখলেই বোঝা যাবে তখন, মানে আগে থেকেই হয়তো সেই অ্যাক্টিভিটি ছিল, সমস্ত কিছু, হয়তো সেই চার্টটা আমার কাছে হাতে এসে পড়লো, জটক বিচারে এসে পড়লো, আমি সেটাকে স্ট্রেট রিজেক্ট করে দেবো। ধরো একটা ছেলে মেয়ে মোটামুটি 5-6 বছরের ওপরে বা 7-8 বছরের ওপরে প্রেম করে ফেলেছে, তারপরে দেখছি যে যখন বিয়ে করছে তাদের কিছুই মিলছে না, হ্যাঁ, মানে কোনো কিছু স্কোর একদম মানে কি বলবো 18-এরও নিচে আসছে, হ্যাঁ, তাদের কি বিয়ে করা উচিত? 100% উচিত, কেন উচিত না, কে বলেছে উচিত না? এবার সেই ক্ষেত্রে তোকে আমি একদম প্রথমে যেটা বললাম, দুজনের লগ্ন দেখতে হবে, দুজনের রাশি দেখতে হবে, যেটাকে আমি আরেকটা জিনিস এখানে বলে রাখি, জটক বিচারের সময় আরেকটা জিনিস আমি এখানে আরেকবারও ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি কোনো অ্যাস্ট্রোলজারদের আঘাত দিয়ে কথা বলছি না, অনেক ভালো অ্যাস্ট্রোলজার এগুলো বিচার করেন, কিন্তু যারা করেন না, সত্যি এগুলো করেন না, আমি একদম ডিরেক্ট বলছি, তারা আঘাতপ্রাপ্ত হবেন না। আমাদের গুণগুলো যেগুলো মেলানো হয়, সেখানে আমাদের 2খানা গুণ থাকে, সেটা হচ্ছে গ্রহ মৈত্রী চক্র, রাশি মৈত্রী চক্র। এই দুটোকে অনেকে স্কিপ করে যায়, সবাই একদম ভকুট, নারী ভকুট অবশ্যই মেলাতে হবে, ঠিক আছে, নারী ভকুট, তারা, জনি, এই সমস্ত মিলিয়ে ছেড়ে দিল। কিন্তু এই গ্রহ মৈত্রী আর রাশি মৈত্রীর মধ্যেই লুকিয়ে আছে, এই যে তোকে বলছিলাম প্রত্যেকটা হাউস বিচার, সেটা এইখানেই লুকিয়ে আছে। কারণ নাই মিলতে পারে স্কোর, 36-এর মধ্যে 12 আসতে পারে, তাদের দুটো চার্ট নিয়ে দেখতে হবে
যেহেতু এত বছর একসঙ্গে আছে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন একদম 100% থাকতেই হবে, নাহলে কি করে রয়েছে। আর একটা জিনিস খুব এখনকার দিনে খুব মানে শোনা যায় মাঙ্গলিক, হ্যাঁ মাঙ্গলিক হলে আমি আগের পডকাস্টেই বলেছিলাম এটা একটা ব্যবসার বিশাল হ্যাঁ রাস্তা। হ্যাঁ একদমই তাই, কলা গাছের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, তো নিম্নমঙ্গল দোষ, উচ্চমঙ্গল দোষ, মধ্যমঙ্গল দোষ, হ্যাঁ কোনাকুনি মঙ্গল দোষ, বেচারা যাবে কোথায়? তাকে তো 1 4 7 8 12 তার মধ্যে কোনো একটা ঘরে তাকে বসতে হবে, হ্যাঁ সে যাবে কোথায়? আবার সাউথ ইন্ডিয়ান মেথডে সেকেন্ড হাউস থেকেও মাঙ্গলিক দেখা হয়, এবার সেটার একটা লজিক্যাল কারণ রয়েছে। সেকেন্ড হাউস মাঙ্গলিক মানেটা কি? তাকে বিয়ে দেওয়া যাবে না? কে বলেছে মাঙ্গলিক? দেখ, স্পেশালি মাঙ্গলিক ব্যক্তিদের কিছু এক্সট্রা ক্যারেক্টার ফিচার্স থাকে, যেমন এটা আমার স্টাডিজে দেখা, মাঙ্গলিক যারা হয় তারা একটু হালকা পাতলা কুঁড়ে হয়, 1 নাম্বার ব্যাপার। এবার তারা যে কাজটা ধরে সেটা করে ছাড়ে, 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে তাদের মধ্যে একটা মানে অদ্ভুত জেদ কাজ করে। আমি যদি খুব সিম্পল ভাষায় বলি জেদটা কীরকম, জেদটা হচ্ছে ঠিক এই টাইপের যে আমার আমার 26 বছর বয়সে আমার একটা গাড়ি চাই, গাড়িটা কী চাই? BMW চাই। তাকে সে যদি মারুতি সুজুকি পায় সে নেবে না, সে BMW নেবে। তো জেদটা এরকম থাকে। মাঙ্গলিকদের এই একটা ব্যাপার থাকে, এরা একটু ঘুমোতে ভালোবাসে, এরা একটু লেট রাইজার হয়, ঘুম থেকে একটু দেরি করে ওঠে। এরকম অনেক মানে এক্সট্রা ক্যারেক্টারিস্টিক ফিচার্স বললাম না, এদের মধ্যে থাকে। নিম্নমঙ্গল দোষ ও উচ্চমঙ্গল দোষ দুজনের ক্ষেত্রেই থাকে কি এটা? না, এটা স্পেশালি মাঙ্গলিক যারা, আমি যে জিনিসগুলো বললাম সেগুলো হচ্ছে মাঙ্গলিক যারা তাদের মধ্যে থাকে। আর মাঙ্গলিকের মধ্যে তো বলে যে নিম্নমঙ্গল দোষ আছে, উচ্চমঙ্গল দোষ আছে, এটা কি? সেটা চার্ট দেখে বিচার করতে হবে। এবার নিম্নমঙ্গল দোষ উচ্চমঙ্গল দোষ যেটা বলে সেটা হয়তো কারুর দেখা গেল তোর যেটা আমাদের লগ্নকুণ্ডলী, লগ্নকুণ্ডলীতে দেখা গেল কোনো মাঙ্গলিক নেই, কিন্তু তার এদিকে যেটা রাশি কুণ্ডলী, যেটা মানে চন্দ্রকুণ্ডলী যেটাকে বলা হয়, চন্দ্রকুণ্ডলীতে দেখা গেল একটা মাঙ্গলিক যোগ রয়েছে। সেই ক্ষেত্রে এবার দুটোকে কম্পেয়ার করা হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ধর দুটো থেকেই খুঁজে পাওয়া গেল না, আবার আরেকটা কাউন্টও হয়। এগুলো আমি তোকে ভেতরের খুব ডিপ লেসন বলছি, এগুলো যদিও বা এরকম পাবলিকলি বলা উচিত নয়, এগুলো পড়ে জানা উচিত। আর একটা মেথড হয় যেটা হচ্ছে চন্দ্র থেকে মঙ্গলকে গোনা, শুক্র থেকে মঙ্গলকে গোনা। এইগুলো অনেক ক্যালকুলেশন করেই তবে নিম্ন উচ্চ এই বিচারগুলো আসা যায়। অনেক সময় দেখা যায় যে একটা কুসংস্কার আছে মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিলে আমার মেয়ে বিধবা হয়ে যাবে, হ্যাঁ এটা কি মানে সত্যি? এখানে আমি তোকে একটা কথা বলি, মঙ্গল নিয়ে না কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে এই একটা তো মিথ আছে, আবার তেমনি আর একটা জিনিসও আছে। মঙ্গলের কিছু কিছু প্লেসমেন্ট, সেটা যদি কোনো ছেলের চার্টে থাকে বা মেয়ের চার্টে থাকে, আইদার তার ডিভোর্স করাবে, না হলে একটা টাইমের মধ্যে এসে তার হাজব্যান্ড বা ওয়াইফ মারা যাবে। আচ্ছা, যেমন হচ্ছে এই প্লেসমেন্টটা আমি বলে দিচ্ছি। কিন্তু সব মাঙ্গলিকের ক্ষেত্রে এক হবে না, সব মাঙ্গলিকের ক্ষেত্রে এক হয় না। ওই জন্য বললাম না, নক্ষত্র দেখতে হবে, তার ডিগ্রি দেখতে হবে, মঙ্গলটা কত ডিগ্রি পেয়েছে। ডিগ্রিরও এখানে একটা ব্যাপার আছে। রেট্রোগেটে আছে না কোথায় আছে সেটা না, রেট্রোগেট না, সে 0 থেকে 6 পেয়েছে, না 6 থেকে 12 পেয়েছে, না 12 থেকে 18 পেয়েছে, না 18 থেকে 24 পেয়েছে, এরকম অনেক ভাগ আছে ডিগ্রি, সেগুলো দেখতে হবে। তো এইখানে আর একটা জিনিস, সবার ক্ষেত্রে তো এক হবে না, কিন্তু মঙ্গলের কিছু কিছু প্লেসমেন্ট রয়েছে যেখানে দেখা যায় যে কিছু মেয়ের ক্ষেত্রে, আমি এটা দেখেছি, বৈধব্য যোগ সৃষ্টি করে বা সেপারেশনের একটা জায়গা এনে দেয়। সেটা হচ্ছে ধর শনি 7th হাউসে, মঙ্গল গিয়ে ওখানে বাবু বসে আছে 12 নম্বর ঘরে, ঠিক আছে? মঙ্গলের 3টে দৃষ্টি হয়, 3টে অ্যাসপেক্ট হয়, 4 7 8। সেখানে মঙ্গলের 8 নম্বর অ্যাসপেক্ট পড়ছে হচ্ছে 7 নম্বর হাউসে, মানে শনির মধ্যে। সেখানে আইদার, আর মঙ্গল 12 নম্বর ঘরে বসে রয়েছে, সেখানে আইদার ডিভোর্স হবে, না হলে তার হাজব্যান্ড একটা বয়সে মারা যাবে। আচ্ছা, এগুলো হয়, এগুলো একদম যে হয় না এই কথাটা বলা ভুল। যেমন এই ক্ষেত্রটা কোথায় বেশি ঘটে সেটা আমিও তোকে বলে দিচ্ছি। যেটা জেনারেলি ঘটে থাকে মঙ্গলের 8ম মঙ্গল যেটা, আর 12th মঙ্গল মানে 12th হাউস যেটা, এইখানে একটু ঘটে থাকে, গন্ডগোলটা হয়ে থাকে। গন্ডগোলটা হয়ে মানে ছেলে মেয়ে উভয়ের চারটে থাকলেই প্রবলেমটা হতে। হ্যাঁ, উভয়টা। এবার সেখানে দেখতে হবে, ওই যে বললাম ডিগ্রি নক্ষত্র, সেগুলোও দেখতে হবে। তাহলে একটা কথা বললো, ওই কলা গাছের সঙ্গে বিয়ে দিলে এই দোষটা কেটে যাচ্ছে? আমাকে তুই একটা সিম্পল লজিক বল,
আমি কলা গাছের সাথে বিয়ে দিলাম, কুত্তার সাথে বিয়ে দিলাম, গরুর সাথে, ছাগলের সাথে, যা পালি তার সাথে বিয়ে দিলাম, ঠিক আছে? আমার কি সেই প্ল্যানেটারি প্লেসমেন্টটা বদলে গেল? কলা গাছে পাল্লা দিয়ে এরকম করে সরিয়ে দেবে, কি প্ল্যান? কোনোদিন হবে এটা? কুকুরের লেজটা দিয়ে বলে সাইড করে হয়। আজকের এপিসোডের টপিকটা কার কার জীবনে রিলেভেন্ট ছিল সেটা একটুখানি কমেন্টে আপনারা জানাবেন। আশা করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন রকমের কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, এবং যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে স্পিরিচুয়াল টক্সের নতুন কোনো সেগমেন্টে, নতুন কোনো এপিসোডে। নমস্কার।